আজ থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে যান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার প্রাথমিক আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৯১ জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদন গ্রহণের আগে চলে নানা নাটকীয়তা। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। ১৮ জুলাই আজিমপুরে গুলিতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। প্রায় ১ মাস পর শনিবার দুপুরে লালবাগ থানায় মামলা করতে আসেন খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। তবে এ নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা ২-৩ বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। উনি আমাদেরকে ২টা পয়েন্টে সংশোধন করার কথা বললেন যে কালকে ১১টার সময় আসেন, আপনার মামলা নেওয়া হবে। উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন, এখন না তখন আমি উপস্থিত নাই। মামলার আবেদন নিতে দেরি করায় মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। পরে সেনাবাহিনী ও সমন্বয়কদের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। ১২ ঘন্টারও বেশি সময় পর প্রাথমিক আবেদন গ্রহণ করে পুলিশ। আমরা ৯১ জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং ১২০ থেকে ১৫০ জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। আমরা চাই যে একটা নিরপরাধ ছাত্রকে, যিনি আইডিয়াল কলেজের একাদশের ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন, তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও আমির হোসেন আমুসহ ৯১ জনের নাম এসেছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র গণ আন্দোলনে চট্টগ্রামে গুলিতে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে নগরীর চাঁদগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত তানভীরের চাচা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেল ১৮ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন তানভীর। সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি ছোড়া হয়। এতে তানভীর সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ছাত্র আন্দোলনে গুলিতে আবুল হাসান নামে এক তরুণের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের নাম সহ অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনেক বাদী হয়ে মামলাটি করেন। নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ছোট ভাই আলী রেজা উজ্জ্বল। গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হন আবুল হাসান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মারা যান আবুল হাসান। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার মূলে ছিলেন শেখ হাসিনা, শেখ সেলিম আর ফজলে নূর তাপস। ছিল বিদেশি শক্তির মদদ, এসব দাবি করেছেন নিহতদের স্বজনেরা। এক সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগ সরকারের হুমকির কারণে মিডিয়ায় অনেক তথ্যই তখন দিতে পারেননি। এখন স্বজন হত্যার সঠিক বিচার চান তারা।
2009 সালে পিলখানায় 2 দিনে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। সেই ঘটনায় তদন্ত আর বিচার করেছে আওয়ামী লীগ সরকার। তবে কুশীলব কারা তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে জনগণের মাঝে। নিহতদের স্বজনরা বিভিন্ন সময় মিডিয়ায় কথা বললেও তা তাদের মূল বক্তব্য ছিল না। শনিবার রাজধানীর মহাখালীতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান পরিবারের সদস্যরা। প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে? আমরা তো এখানে কোনো পাপ করি নাই। It's an international conspiracy. It had nothing to do with the Dalbhat operation. যে বিচারটা হচ্ছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। ওই ঘটনায় অন্যতম আলোচিত ছিল বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের হত্যাকাণ্ড। তার ছেলের দাবি ঘটনার মূলে ছিলেন শেখ হাসিনা। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম। বিদ্রোহে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত সহ নানা হয়রানির শিকার হতে হয় পরবর্তী সময়ে। অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিশন গঠন, 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। তাদের 7 দফা দাবি এরই মধ্যে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে পাঠানো হয়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উঁকি ঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বাজারে চাঁদা আদায়ের পাঁয়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনে সুযোগ সন্ধানীরা। দোকানিরা জানাচ্ছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে কিছু নতুন মুখ, যদিও রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বলে স্বীকার করছে না। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে আবারও চাঁদাবাজি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা বলছেন, বাজার কেন্দ্রিক সড়ক, ফুটপাত, মাছ বাজার, সবজির আড়ত, ট্রাক স্ট্যান্ড ঘিরে তৎপর চাঁদাবাজরা। দখলদারি ও চাঁদাবাজিতে অনেক জায়গায় এরই মধ্যে শুরু হয়ে গেছে আধিপত্য বিস্তারের অপচেষ্টা। কাঁচাবাজারে চাঁদাবাজি নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শহীদ, চাঁদাবাজি নিয়ে এখন কি অভিযোগ করছেন ব্যবসায়ীরা? রাকিব, প্রথমে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছি। চাঁদাবাজির বিষয়ে কোনো অভিযোগই কিন্তু নাই। আসলে আপনি যেটা কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেটা পড়লেন, তার আগে আমি এই মুহূর্তে বাজারের চিত্র দেখাই। যে আপনি যেটা প্রতিবেদনে বললেন যে চাঁদাবাজির যে অভিযোগ, কিন্তু বাজারে এসে আমি সেই ধরনের কোনো অভিযোগও আমি পাই না এখন পর্যন্ত। আদৌ কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো আরো কিছুক্ষণ পরে আপনাকে আমি জানাতে পারবো, যখন এইখানে যারা বিক্রেতা আছে, ছোট ব্যবসায়ী, তাদের সাথে কথা বলে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমি এখন যে দাঁড়িয়ে আছি, সবজি লোড আনলোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। একটি গাড়ির সাথে ড্রাইভারের সাথে কথা হয়েছিল, উনি কিন্তু চুয়াডাঙ্গা থেকে ফুলকপি বাহী সবজি এনেছে এই রাজধানী কারওয়ান বাজারে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে চাঁদাবাজির বিষয়ে কোনো অভিযোগ বা এই ধরনের কোনো বিষয় আছে কিনা। তারা যেটা বললো যে আগে পথে পথে পুলিশ সহ অন্যান্য নেতাদের যে চাঁদা দেওয়া লাগতো প্রভাবশালীদের, সেটা কিন্তু এই অর্থাৎ সরকার পতনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহেরও বেশি দেওয়া লাগে নাই। তারা যেটা বলছে, বাবুবাজার ব্রিজ পার হলে 250 থেকে 260 টাকা দেওয়া লাগতো বিভিন্ন সমিতির নামে, আইন শৃঙ্খলা বাহিনীর নামে। তারা যেটা বলছে এখন পর্যন্ত সেই ধরনের কোনো চাঁদা দেওয়া লাগছে না। তারা যেটা বলছে যে এইভাবে চলতে পারলে তাদের জন্য ব্যবসা করাটা সহজ হবে, পরিবহন খরচ কম হবে। এবং যারা বিক্রেতা তারাও বলছে যে এখনো পর্যন্ত আগে যে কারওয়ান বাজারে প্রতি ঘন্টা হিসেবে, প্রতিদিন হিসেবে চাঁদা হিসাব করতো, সেটা কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ যারা কালেক্টর তারা কিন্তু এখনো ক্ষমতাসীন দলের ছিল, তারা কিন্তু এই সরকার পরিবর্তনের ফলে তাকে গা ঢাকা দিয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো গ্রুপ তাদেরকে এখনো পর্যন্ত চাঁদার জন্য আসে নাই। সেই জন্য তারা যেটা বলছে এইভাবে যেন চলতে পারে, সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বা তাদের দাবি জানিয়েছে। আর আপনি যেটা বলেন চাঁদাবাজির অভিযোগ বিষয়ে আসলে এখনো পর্যন্ত আমি তেমন কিছু পাই না। যদি আরো খোঁজ নেওয়া দরকার, যদি পাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি জানাতে পারবো। আর মূলত রাজধানী কারওয়ান বাজার পরিস্থিতি নিয়ে কি জানাবেন, যে আসলে পণ্য সরবরাহ কেমন আছে, সবজির বাজার এখন পর্যন্ত দাম দর কেমন আছে, এই বিষয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে?
আপনার কথাটা আমি বুঝতে পারেন, যদি প্রশ্ন আরেকবার বলতেন। আজকের বাজারে, কাঁচা বাজারে সবজি সরবরাহ সম্পর্কে কি কোনো তথ্য আছে? আছে কিনা দেখুন, সকালবেলা এখনো মাত্র 7টা বাজে, তো ক্রেতা সমাগম কিন্তু এখানে যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু এখনো কেনাকাটা শুরু করে নাই বললেই চলে। অর্থাৎ তারপরে যে দামের বিষয়টা সেটাও কিন্তু এখনো পর্যন্ত মানে যদি বলা যায় যে দাম কত করে বিক্রি হয় সেটাও কিন্তু আপনাকে কিছুক্ষণ পরে জানাতে পারবো। আর সকালবেলা যেটা হয়, যেহেতু বৈরী আবহাওয়া ছিল, পণ্যবাহী ট্রাক ঢুকতে একটু সময় লেগেছে, এখন লোড আনলোড চলছে। যারা পাইকারি বিক্রেতা তারা এখানে কেনাবেচা করছে, আর যারা ভোক্তা সাধারণ তাদের জন্য আসলে কত দামে কি বিক্রি হচ্ছে বা তাদের মতামতটা কি সেটা কিন্তু আপনাকে আরো কিছুক্ষণ পরে খোঁজ জানাতে পারবো। মূলত এই ছিল রাজধানী কারণ বাজার থেকে সবশেষ। জি শাহেদ, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ কারণ বাজারে এখনো পর্যন্ত কোনো গ্রুপ চাঁদাবাজির অভিযোগ এখনো পাওয়া যায়নি। আমরা কাঁচা বাজারে চাঁদাবাজির বিষয়ে আরো জানবো, আর এই বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে লক্ষ্মীপুর ও গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। তবে শুরুতে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি নিয়ে নতুন কোনো অভিযোগ আছে কিনা? আসলে এই সরকার পতনের পর যারা নিয়মিত বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন যে বাজার বা কাঁচা বাজার, বিভিন্ন যে ঘাট, যেখান থেকে নিয়মিত যেসব লোকগুলা যে চাঁদা তুলতে, অর্থাৎ যে পরিচিত লোকগুলা ছিল চাঁদা তোলার জন্য, তারা কিন্তু সরকার পতনের পর কিন্তু তাদেরকে আর আমরা দেখছি না। তবে এখনো নতুন করে কিছু লোক গোষ্ঠী তারা কিন্তু উকিঝুঁকি দিচ্ছে বিভিন্ন বাস টার্মিনাল, কাঁচা বাজার, গরুর বাজার বা যে বিভিন্ন যে ঘাটে, অর্থাৎ যেসব ঘাটে কিন্তু লঞ্চ বা চলাচল করে সেখানে কিন্তু এগুলা কিন্তু প্রশাসনের তৎপরতার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত যেইভাবে যে চাঁদা তুলছে আগে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। তবে আমি এখানে কয়েকজন বাজারে, যেমন মাছ বাজার, আজকে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তারা যেটা আগে নিয়মিত যেভাবে চাঁদা দিতে হতো, কিন্তু এখন গত 2 সপ্তাহ ধরে, অর্থাৎ এই সরকার পতনের পর থেকে কিন্তু তারা আসলে সেভাবে তারা কিন্তু চাঁদা দিচ্ছেন না। কিন্তু যদিও চাঁদা দিচ্ছেন না তারা বলছেন, কিন্তু এর মাঝেও কিন্তু তারা বলছেন কিন্তু একটি গোষ্ঠী এখন কিন্তু উকিঝুঁকি দিচ্ছে তারা চাঁদা নেওয়ার জন্য, এরকম একটি কথা বলছেন। একই অবস্থা কিন্তু বলছেন কাঁচা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এর বাইরে কিন্তু আমরা মরিচৌধুরী ঘাট, যে ঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা একসময় চাঁদাবাজি করা হতো, কিন্তু সেখানেও কিন্তু কথা বলছি আমরা ব্যবসায়ী বা সেখানে যারা পরিবহন চালক রয়েছে বা যারা এই যে ঘাটে আসা যাওয়া করতো, মাছ ঘাট থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত যেভাবে চাঁদা তোলার কথা বা যেভাবে চাঁদা উঠানোর কথা সেটি কিন্তু নাই। আমরা লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্পটে দেখেছি আগে প্রকাশ্যে, এবং যেভাবে চাঁদা তুলতো 20 টাকা, 50 টাকা, কোনো কোনো জায়গায় 100 টাকা, এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী থাকার কারণে মূলত এখন সেটি নাই বললে চলে। তবে ব্যবসায়ীরা বলছেন যদি এইভাবে যদি চাঁদা তোলা না হয় তাহলে তারা ব্যবসা করতে একদিকে তারা শান্তি পাবে, অন্যদিকে পরিবহন খাতে যেটি অনেক সময় ভাড়া বাড়তো সেটি কিন্তু কমবে, এমনটি চালকরা বলছেন। তবে মানুষ যেটি বলছেন, এইভাবে যদি চাঁদা তোলা না হয় তাহলে মানুষের ব্যবসা এবং যাতায়াত সব দিকে মানুষ শান্তিতে থাকবে, এমনটি এখানকার মানুষ আশা করছেন। আব্বাস হোসেন সাথে থাকবেন। এবার গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের বাজারে চাঁদাবাজির কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, সরকার পরিবর্তনের পর প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে চাঁদাবাজির যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু এখন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে নতুন করে চাঁদাবাজির তাদের কোনো অভিযোগ নেই। তারা যেটি জানিয়েছেন যে 2 সপ্তাহ আগেও যেখানে একটি গাড়ি ঢাকা থেকে চান্দনাচর অর্থাৎ গাজীপুরে আসতে 1000 টাকার বেশি চাঁদা দিতে হতো, সেই চাঁদাটা কিন্তু এখন আর দিতে হচ্ছে না। তারা যেটি বলছেন যে পুলিশ সহ বিভিন্ন পরিচয় সংস্থা সমিতির নামে এই চাঁদাটা আসলে দেওয়া হতো, এবং সাথে সাথে যার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু অনেক চাঁদাবাজ আসতো, তাদেরকে 100 টাকা 50 টাকা হারেও কিন্তু দিতে হতো। ফলে এই যে চাঁদার যে টাকার অঙ্কটা সেটার সাথে পণ্যের যে দাম সেটি মিলে ব্যবসায়ী কিন্তু লাভের আশায় সেখানে পণ্যের দাম একটু বাড়িয়ে দিতে বাধ্য হতেন। ফলে যেই পণ্যটি স্বাভাবিক উৎপাদন যেখানে হয়েছে সেই তুলনায় কয়েক গুণ কিন্তু বেড়ে যেত যখন
একজন খুচরা বিক্রেতার কাছ থেকে একজন ক্রেতা কিনতেন। এই অবস্থায় কিন্তু শুধু কাঁচা বাজার না, মুদি মনোহারি এবং যে পোল্ট্রি ব্যবসায় আছে সব ক্ষেত্রে কিন্তু এটার প্রভাব ছিল। আমরা গত কয়েক বছর ধরে কিন্তু এটি লক্ষ্য করেছি এবং এখন ব্যবসায়ীরা যেটি বলছেন যে 2 সপ্তাহ ধরে তাদেরকে কোনো চাঁদা দিতে হচ্ছে না, তবে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় কিন্তু নতুন কিছু লোকজনের আনাগোনার কথা আমরা জেনেছি এবং গতকাল শ্রীপুরের মাওনা এলাকায় 2 জনকে কিন্তু শিক্ষার্থী এবং জনতা ধরেছে চাঁদাবাজির অভিযোগে। এবং এখন যেটা হয়েছে যে পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই চাঁদাবাজিটা এখন নেই, বিশেষ করে অটো রিকশায় কিন্তু অনেকেই চাঁদাবাজি করতেন, 20 টাকা 50 টাকা হারে বিভিন্ন পরিবহন সেক্টরে চাঁদাবাজি ছিল এবং এটি 2 সপ্তাহ ধরে বন্ধ থাকায় এর সুফল কিন্তু অনেকটা বাজারে পড়েছে এবং নিত্যপণ্য কাঁচা বাজার সহ বেশ কিছু পণ্যের দাম এরই মধ্যে কিন্তু কমতে শুরু করেছে বলে আমরা জেনেছি। এবং ব্যবসায়ীরা বলছেন এখন যে অবস্থা আছে যদি তাদের চাঁদা দিতে না হয় সেক্ষেত্রে পণ্যের দাম তারা কমাতে পারবেন এবং তাদের যে ব্যবসা পরিচালনা সেটি তাদের জন্য সহজ হবে এবং তারা বলছেন নতুন সরকার যেন এই ব্যাপারটি মনিটরিং করেন এবং নজরদারি করেন, তাহলে তাদের যে ব্যবসায়ী পরিবেশ সেটি তারা অক্ষুণ্ণ রাখতে পারবেন এবং মানুষ জীবনযাত্রা যাতায়াত কেনাকাটা সব ক্ষেত্রে কিন্তু এটার প্রভাব থাকবে বলে তারা মনে করছেন। এই ছিল গাজীপুরের কাঁচা বাজারের বাজার পরিস্থিতির সর্বশেষ। লক্ষ্মীপুর ও গাজীপুর থেকে বাজারে চাঁদাবাজির বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাবুট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছিল বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো। শনিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে বলা হয়, পুলিশ ও অন্যান্য বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চায় তারা। এর প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়, যা এখনও আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশনারের অনুরোধে শুধু বেসামরিক সদস্যদের সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পাশাপাশি অনেকে নিজ নিজ কনসুলেট ভবন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেসব জায়গায় নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান বিশেষজ্ঞদেরও নিরাপত্তা দেওয়া হয়। তবে এখন সেনানিবাসের ভেতরে বিদেশি মিশনের কেউ অবস্থান করছেন না। আগামী 2 বছরের জন্য 5 সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ 5 প্রতিষ্ঠান প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ডক্টর শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মোহাম্মদ এহসানুল হক, জননিরাপত্তা বিভাগে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে ডক্টর নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ে এম.এ. আকমল হোসেন আজাদকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক ও বাংলাদেশ উপ হাইকমিশন ভারত মিশনের প্রেস উইং এর প্রধান সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে শনিবার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। এদিন দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আহতদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় বিএনপি নেতারা চিকিৎসাধীন মানুষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা। একই সাথে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তারা। এ সময় আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বস্ত করা হয় বিএনপির পক্ষ থেকে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যেন অন্তর্বর্তী সরকারের গায়ে না লাগে সে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি চায় ছাত্র জনতার বিপ্লবের সফল পরিণতি। সে লক্ষ্যে নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি জানান, ক্ষমতায় গেলে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটবে না, দেশকে দুর্নীতিবাজ, দখলবাজ মুক্ত করা হবে। ভোটাধিকারবিহীন সব স্থানীয় সরকার নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন,
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াই হবেন দেশের প্রধানমন্ত্রী। এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি। আমরা চাই এই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে। ডিএমপির অভিযানে ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনায় সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি। শুক্রবার তার বাসা থেকে ৩ কোটি ১০ লাখ টাকার নগদ অর্থ জব্দ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার শাহ কামালের রাজধানীর বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। কর্মক্ষেত্রে যোগ দিলেও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সহিংসতায় থানায় হামলা, ভাঙচুর ও আক্রমণের জেরে ভেঙে পড়েছে তাদের মনোবল। চট্টগ্রাম মহানগর পুলিশের ১৬টি থানায় পুলিশ সদস্যরা গত সপ্তাহ থেকে থানায় ফিরতে শুরু করলেও এখনো পুরোপুরি কর্মতৎপরতায় ফিরতে পারেননি। গত সপ্তাহে চট্টগ্রাম নগরীর ১৬ থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে চলছে দাপ্তরিক কাজ, এর মধ্যে চলছে বিধ্বস্ত থানা পরিষ্কার ও সংস্কারের কাজ। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহের ধকল কাটিয়ে উঠতে পারেননি পুলিশ সদস্যরা। এখনো তারা নামতে পারেননি মাঠে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সহিংসতা ও জনরোষের ভয়াবহতা এখনো ঘুরপাক খাচ্ছে তাদের মনে। কর্মক্ষেত্রের বাহিরেও পড়তে হচ্ছে নানা প্রশ্নের মুখে। আমাদের অজস্র পুলিশ মারা গেছে, এই ভয়টা এমনি ধরেন হয়তো মরে গেলে এনকাউন্টারে মরছে, এটা দুঃখ ভোলা যায়, কিন্তু আমাদের পুলিশকে মেরে ফাঁসি দিয়ে মৃত মানুষটাকে এভাবে বাঁচছে। জননিরাপত্তার স্বার্থে পুলিশের মনোবল পুনরুদ্ধারে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের চোখের পানি আসবে কি, ছাত্ররা হাউমা করে কাঁদছে। তারা চিন্তা করতে পারেনি যে থানাগুলো এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্লাস্টার পর্যন্ত ভেঙে গেছে, একটা পোশাক কেন, একটা সুতা পর্যন্ত আনবার্ন নাই। তো এই বিষয়গুলো তারাও রিয়েলাইজ করছে, তারপরেও আমরা বসে থাকতে পারি না। আর বর্তমান পরিস্থিতিতে অনেক পুলিশ সদস্যের কাউন্সিলিংয়ের প্রয়োজন দেখছেন মনোবিদরা। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরও উচিত এখন তার সাথে একটু ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এই বিষয়টা। এবং আমি মনে করি যে প্রতিটা পুলিশ সদস্য তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যটাকে এই মুহূর্তে ভালো করতে পারে। সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানার মধ্যে 11টিতে হামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি, পাহাড়তলী, ইপিজেড ও পতেঙ্গা থানা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরে মা ছেলে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে রামগতি উপজেলায় এই ঘটনা ঘটে। জড়িত অভিযোগে নিহত নারীর সৎ ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা তারেক হোসেন কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। শনিবার বিকেলে পারিবারিক কারণে বাবা নাসির উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। স্থানীয়রা জানান, কলহের জেরে রাত ৮টার দিকে সৎমা সখিনা বেগমকে হত্যা করেন তারেক। ঘটনা দেখে ফেলায় ছোট ভাই মোহাম্মদ মাহিন ও ৪ বছরের ভাগিনা ফাইরিয়া আক্তারকে গলা কেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। সবাইকে মারছে, আমার নাতির ঘরের হুন্টিনেরে মারছে, 3 গা মারছে গো বাবা। 3 জনের যে কে খুন করছে, আমরা খুনের বদলা ফাঁসি চাই, ফাঁসি দিই, ফাঁসি চাই, ফাঁসি দেই। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ঘাতককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন প্রতিবেশীরা। 3টে ডেড বডি দেখতে পাই, একদম বিলের মাঝখানে একটা ঘর, চতুর্দিকে পানি, ওই চৌচালা একটা টিনে করে পিছনে একটা একচালা একটা লাঠি ঘর ছিল, ওইখানে ছোট 2টা বাচ্চার আমরা ডেড বডি গলা কাটা অবস্থা আমরা সেখানে দেখতে পাই। আর সামনের ঘরের সামনের একটা যে বারান্দা আছে, বারান্দা আমরা একটা মহিলা, বয়স অনুমান 40 বছর হবে, ওনার যে গলা কাটা আমরা ডেড বডি দেখতে পাই।
ময়নাতদন্তের জন্য 3 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার আরোহী বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীকান্ত ধর, লিটু ধর ও সিএনজি অটোরিকশার চালক আলী আসগর। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, চট্টগ্রামগামী অটোরিকশাটি শান্তিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কক্সবাজারমুখী কন্টেইনারবাহী লরি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান লিটু ধর। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তারা। একটা সিএনজি উল্টে গেছে রাস্তার উপরে, নিজেই উল্টে যাওয়ার পর একটা লরি এসে চাপ দিছে, একজন ঘটনাস্থলে মারা গেছে, 2 জন হাসপাতালে মারা গেছে। গাড়িটা হাইওয়ে নিয়ে গেছে, হাইওয়ে অভিযোগ দিলে আমরা মামলা দিব আর কি। বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় 2 মাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুনামগঞ্জের পর্যটন খাত। বর্ষা মৌসুমে 4 শতাধিক হাউস বোট বুকিং থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তা বাতিল করেন পর্যটকরা। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও চাঙা হচ্ছে পর্যটন খাত। গত জুনে কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, বারেকটিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটক শূন্য হয়ে পড়ে। সে সময় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই জুলাইয়ে সারা দেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। অস্থিতিশীল পরিস্থিতিতে পুরোপুরি বেকার হয়ে পড়েন হাউসবোট চালক, মালিক সহ পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসা করে অনেক ঘাটতি হয়েছে এবং আমরা এখন অসুবিধার মধ্যে আছি, কোনো শিখা হইতে পারছে না, ব্যবসা কোনো মান্দা, একবারে মান্দা। আশা করি দেশের অবস্থা যদি ভালো হয় আমাদের ব্যবসা আরও উন্নতি হবে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও প্রাণ ফিরতে শুরু করেছে হাওর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পরিবেশটা অন্য কোথাও পায়নি, এখানে আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ। মানুষ যখন অনেক স্ট্রেসে থাকে তার মধ্যে এরকম একটা পরিবেশে মানুষ কমফোর্ট ফিল করে, মানুষ আবার নতুনভাবে কাজে ফিরে আসতে পারে। পর্যটক না আসায় 2 মাসে পর্যটন খাতে জড়িতদের অন্তত 50 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, মানুষজন মানে দেশের এই ক্লান্তি লগ্ন শেষ করে মানুষজন এখন হাওরমুখী হচ্ছে, তো হাওরে ভালোই পর্যটক আসতেছে। আবার পর্যটক মুখর হবে হাওর। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান পর্যটন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর সংযোগ সড়কের নকশায় পরিবর্তন করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সেতুর উত্তর পূর্ব অংশে সংযোগ সড়ক সোজা না করে বাঁকা করায় সৌন্দর্য নষ্টের পাশাপাশি ব্যয় বেড়েছে। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার রোধে সংযোগ সড়ক বাঁকানো হয়েছে। ময়মনসিংহ শহরের বাইপাস থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত 6.20 কিলোমিটারের মধ্যে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটি নির্মিত হচ্ছে। মূল সেতুর দৈর্ঘ্য 1100 মিটার। এর মধ্যে আর্চ স্টিলের অংশ থাকছে 320 মিটার। সেতুর নকশায় পরিবর্তন এনে উত্তর পূর্ব অংশের সংযোগ সড়কটি বাঁকানোয় সৌন্দর্য নষ্টের পাশাপাশি বেড়েছে ব্যয়, দাবি স্থানীয়দের। এই রাস্তাটা এখানে টার্নিং হচ্ছে, টার্নিং হওয়ার বিধায় এখানে একটা মোড় হচ্ছে, মালবাহী গাড়িটি যাওয়ায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এই জনস্বার্থে যাতে এই রাস্তাটা সঠিক যথাযথভাবে করা হয়। নতুন করে অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলনেও দেখা দিয়েছে জটিলতা, রয়েছে হয়রানির শিকার হওয়ার অভিযোগও। আমার 3,14,000 টাকা গড়ের বিলাইছি, ওহান এর মধ্যে আমারে তারা 10% দিতাম, 5% দিতাম। জায়গার বিল 30 লাখ টাকা, গড়ের বিল 7 লাখ টাকা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, 4টি অ্যালাইনমেন্টের মধ্যে সবচেয়ে কম খরচ দিয়ে সেতুর ডিজাইন করা হয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকির বিষয়টিও মাথায় রাখা হয়। কেওয়াটখালী দিয়ে যখন সমগঞ্জ ব্রহ্মপুত্র নদী পার হয়, রেল লাইনের 8.5 মিটার উপর দিয়ে যেতে হবে। সেতে গেলে যে যতটুক নির্দিষ্ট দূরত্ব রাখা দরকার সেই দূরত্ব সমগঞ্জ পর্যন্ত নাই। এতে যাত্রীদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যেত এবং রাইডিং যে সারফেস থাকে সেটা এই গাড়িগুলো যেতে পারত না। চলতি বছরের 11 মার্চ থেকে 3,263 কোটি টাকা ব্যয় কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আগামী বছরের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে পাটের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতির মুখে চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। কম উৎপাদন ও পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্রমেই আগ্রহ হারাচ্ছেন চাষিরা।
কৃষি বিভাগ বলছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁদপুরের সব উপজেলাতেই পাট উৎপাদন হয়, তবে এবার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ৩০০ হেক্টর জমিতে কমেছে আবাদ। পাট মৌসুমের শুরুতেই বৃষ্টিতে নষ্ট হয় চারা, এরপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। তার উপরে ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। চাষাবাদ কম হয়, পাইকারি ব্যবসায়ীরাও পাট কিনতে হিমশিম খাচ্ছে। ফসল করি কামলা কুমলা দিয়ে বসে না, সারের দাম বেশি, আর হাট গত যাই আসলে ৩,০০০ টাকার মতন, এবার ২,০০০ টাকা, ১৮০০ টাকা, ১৯০০ টাকার বাজার চলছে। পাট খেতি কম করছি, আর পাট খেতি করতাম যদি পাটের দাম ভালো হইতো তাহলে পাট খেতি করতাম। গত 2 বছরে বাজার পায় না, কষ্ট করে দেখা গেছে যে খরচ করে খরচের লগে মিল খায় না, এই জন্য এবার কম করছে। পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নদী নালা খাল বিলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, ফলে যে পাট পচার ব্যাপারটুকু সেটা কিন্তু আসলে খুব ভালোভাবে সম্ভব হচ্ছে না। আমরা মনে করি যে পাটের উৎপাদন বৃদ্ধি করতে হলে আমাদের কৃষকদের প্রণোদনার আওতায় আনতে হবে এবং বিশেষ করে পাটের যদি বহুবিধ ব্যবহার এবং বাজার মূল্য নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে পাটে যে চাঁদপুরে যে অনেক হতো সেটা আবার আমরা অর্জন করা সম্ভব। চলতি বছর ৩৯০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়, তবে আবাদ হয়েছে ৩৬০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিত্যপণ্যের বাজারে এখনো মিলছে না স্বস্তি। এক পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির, এতে সংসার চালাতেই হিমশিম খাচ্ছে ভোক্তারা। নতুন সরকারের কাছে বাজারের স্বস্তি ফেরানোর আহ্বান তাদের। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৩ কৌশলে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে ভোগ্যপণ্যের সংকট না থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে। গত কয়েক বছরে বাজার নিয়ন্ত্রণে কাজে আসেনি কোনো উদ্যোগ। অর্থবছরের প্রথম মাসেই সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১.৬৬%। খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০%। এমন পরিস্থিতিতে নতুন সরকারের কাছে স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার দাবি ভোক্তাদের। সরকার তো এখন ছোট পরিসরে মাত্র শুরু করেছে, তো বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে কিছু পণ্যের দাম হঠাৎ ১৫০-৬০ করে কমে গেছে, হয়তো তাদেরকে সময় দিতে হবে। আশা করি ভালো করবেন, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো আশা করি ভালো করবেন। সরকার পরিবর্তনের পর বাজারে কমেছে চাঁদাবাজি, তদারকি করছে সাধারণ ছাত্ররাও। এতে কিছুটা কমেছে সবজিসহ মুরগির দাম। মূল্যস্ফীতি কমাতে পণ্যের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ঠিক রাখা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে জোর দিচ্ছে নতুন সরকার। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কি কি ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। বিশেষজ্ঞরা বলছেন নতুন বাংলাদেশ নির্মাণে মূল্যস্ফীতির লাগাম টানার বিকল্প নেই। আগের সরকারগুলো বা রাজনৈতিক সরকারগুলো যে পদক্ষেপগুলো শক্ত হাতে নিতে পারেনি, এই বর্তমান সরকার যদি এই পদক্ষেপগুলো শক্ত হাতে গ্রহণ করতে পারে, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মনিটরিং এবং সাপ্লাই চেইন এবং চাঁদাবাজির ব্যাপারটা যেটা বললাম, এগুলো যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি না কমার আমি কোনো কারণ দেখি না। এটাই আমাদের সবার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকির পাশাপাশি টিসিবি, ওএমএস সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি ক্রেতাদের মধ্যে এখনো স্বস্তি না ফেরায় পোশাক শিল্পের ক্রয়াদেশ ২০ থেকে ২৫% কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তবে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিলে এ অবস্থার উন্নতি হবে বলেও আশা তাদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের দেশের ইতিবাচক পরিস্থিতি জানানোর আহ্বান অর্থনীতিবিদদের। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। রপ্তানি আয়ের ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনও বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
স্বাভাবিক একটি পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে, তখন কিন্তু বায়াররাও পূর্ণ মাত্রায় তারা যে অর্ডারগুলো দেন তা থেকে কিছুটা কম দিবেন, এটি স্বাভাবিক। অ্যাবাউট 20 থেকে 25% অর্ডার আমরা মনে করতেছি যে আমাদের হাতছাড়া হয়ে গেছে, অর্থাৎ যেগুলি এই আন্দোলনের আগে যে অর্ডারগুলি নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল আন্দোলনের সময় বা এর মধ্যে এগুলি প্লেস হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু আমরা এর মধ্যে পাই নাই। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন পোশাক শিল্প খাতে স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে এমন রাজস্ব নীতি বাতিল করার আহ্বান জানান তারা। চিফ অ্যাডভাইজারের উচিত হবে যাতে বাংলাদেশের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্কটা সবচেয়ে প্রবল তারা যাতে বাংলাদেশের এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখে কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন। গ্যাস এবং বিদ্যুতের সংকট সেটাকে সমাধান করা। তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, অচল অবস্থা, যে সংকট, এই সংকট দূর করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল অর্থ বছরের প্রথম 11 মাসে 3,304 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 5% কম। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1200 গাছ লাগিয়ে সবুজ রাজধানী গড়ার স্বপ্ন নতুন প্রজন্মের। দূষণমুক্ত নগরী গড়ে তুলতে চায় তারা। তাই রাজধানীর বিজয় সরণি ও আফতাবনগরে ফলদ, ভেষজ ও ফুলের গাছ লাগিয়েছে শিক্ষার্থীরা। আগামী 1 মাস সারা দেশে গাছ লাগানোর এমন উদ্যোগ হাতে নিতে চায় তারা। বিজয় সরণির সড়ক দ্বীপে চলছে গাছ রোপণ। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নেমেছেন সবুজ রাজধানী গড়ার অভিযানে। কয়েকদিন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ শেষে এবার তারা এক হয়েছেন রাজধানীর বাতাস দূষণমুক্ত করতে। নগরের খোলা জায়গায় সবুজ আচ্ছাদন সৃষ্টিতে ব্যস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেখানে ফুল গাছ লাগানো যায় সেখানে আমরা ফুল গাছ রোপণ করছি, যেখানে কাঠ গাছ সেখানে আমরা কাঠ গাছ রাখছি, এবং যেখানে অন্য যে সকল গাছ, ফলের গাছ, সেখানে আমরা ফল গাছ রোপণ করছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রকৃতিও যেন একটু সবুজায়ন হয় এবং আমাদের প্রকৃতিও যেন একটা পিওর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার, এবং তারাও যাতে গাছকে ভালোবাসতে জানে এবং গাছের যে প্রয়োজনটা আছে সেটা সম্পর্কে তারা খুব ভালোভাবে বুঝতে পারে। শিক্ষার্থীরা বলছেন রাজধানীর আফতাবনগর ও বিজয় সরণি এলাকায় 1200-রও বেশি গাছ লাগানো হচ্ছে, যার বেশিরভাগই দেশীয় ফলদ ও ভেষজ। আমাদের পুরা অক্সিজেনই তো গাছই দেয়, আমাদের কার্বন ডাই অক্সাইডও গাছ নেয়, তো আমাদের পুরো জীবনটাই তো গাছ দিয়েই ভরপুর। ট্রাফিক নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা সেটি করেছি, সেই সাথে হচ্ছে দেওয়ালিকার কাজ আমরা করেছি। এখানটায় আমরা প্রায় 1200-র মতো গাছ বৃক্ষরোপণ করছি। দেশটা স্বাধীনও করেছি এবং সংস্কারও করব, এটা আমাদের সকল শিক্ষার্থীদের দায়িত্ব। এবং আপনি যতটুকু দেখছেন ট্রাফিকিং, ওয়াল পেইন্ট, বৃক্ষরোপণ সব কিছু আমাদের স্টুডেন্টরা করছে। পরিবেশবিদদের মতে রাজধানীতে প্রায় 20% সবুজ এলাকা থাকা প্রয়োজন, কিন্তু আছে মাত্র 8 ভাগ। এসব এলাকাও ধ্বংস হচ্ছে অবকাঠামো নির্মাণের চাপে। তাই নগর সবুজায়ন করতে নতুন প্রজন্মের এই উদ্যোগ সফল হওয়ার আশায় নগরবাসী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।